ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমি যে ভয়ঙ্কর ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি ঘটেছিল মেহেদি নামে কারো একজনের সাথে। তো মেহেদির গ্রামের বাড়ি হচ্ছে চাঁদপুর এবং মেহেদি থাকতেন ঢাকায়। তার লেখাপড়ার সুবাদে তিনি মেসে থাকতেন। তো তিনি ঢাকায় বেশিরভাগ থাকতেন, তার বন্ধু বান্ধবদের সাথে মেসে থাকতেন, তাদের সাথে সময় কাটাতেন, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেন। তো প্রায় ৩ বছর পরে মেহেদি একটা শীতকালীন ছুটি পান। প্রায় মাসখানেকের জন্য তিনি সেখানে বেড়াতে যান তার গ্রামের বাড়িতে। তো আরেকটা বিষয় হচ্ছে যে সে স্মোক করত, তার স্মোক করার অভ্যাস ছিল। তাই সে তার ওই গ্রামের মধ্যেই তাদের বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটারের মতো বা ১.৫ কিলোমিটারের মতো দূর একটা বাজারের মতো আছে। আর আপনারা হয়তো জেনে থাকবেন যে গ্রামের বাজারগুলো এরকমই হয়, যেমন ৩-৪টা গ্রাম, যেমন চারপাশে ৪টা গ্রাম থাকে, মাঝখানে হয়তো একটা কোনো রাস্তার মোড় বা ২-৩ রাস্তার একটা মানে মুখ থাকে, যেখানে ওরকম একটা জায়গায় হয়তো বেশ কিছু দোকান থাকে, যেমন চায়ের দোকান বা আরও অন্যান্য দোকানগুলো থাকে। সেখানে যেমন মানুষজন সারাদিন কাজকর্ম করে, সন্ধ্যার পরে তারা সেই জায়গাটাতে এসে আড্ডা দেয়। তো ঠিক এরকমই সেই মেহেদি যেহেতু ঢাকা থেকে গেছেন, গ্রামে তার অনেক পরিচিত মানুষ আছে, এর জন্য তিনি একটা দোকানেই স্মোক করতেন এবং সেখানে লুকায়া করতেন যাতে মুরব্বীরা তাকে না দেখে। আর প্রায় সময় তিনি সেই দোকান থেকে সিগারেট সাথে নিয়ে বাড়িতে যেয়ে স্মোক করতেন। তো এরকমই একদিন ঘটে যে তিনি রাতের বেলা দেখেন যে তার একটাও সিগারেট নাই। তো তার একটা অভ্যাস হচ্ছে যে সে রাতে খাওয়া দাওয়ার পরে শুতে যাওয়ার আগে একটা সিগারেট নাকি তার খেতেই হয়। আর তখন প্রায় রাত ১০টার মতো বেজে যায়। আর আপনারা হয়তো জেনে থাকবেন যে রাত ১০টা মানে কিন্তু গ্রামের মোটামুটি ভালোই রাত। আর ১০টা পর্যন্ত মূলত গ্রামের দোকানগুলা খোলা থাকে না। তারা এখন মানে সর্বোচ্চ ৮টা, ৮:৩০ এর মধ্যেই তারা দোকানগুলা বন্ধ কইরা ফালায়। তো সেই মেহেদি, তার তো সিগারেট খেতেই হবে। তো তার মনের যে একটা ইচ্ছা যে আসলে আমি যেয়ে দেখি একবার বাজারে যে কোনো দোকান যদি আমি খোলা পাই। তো আপনাদের আরেকটা কথা বলে রাখা ভালো, সেই বাজারের যেই রাস্তাটা, বাজারটা ছিল একটা মোড়ের মধ্যে, একটা মানে বাঁক ছিল। সেই বাঁকের মধ্যে বেশ ১০-১২টা বা ১৫-১৬টা দোকান হবে। সেখানে মূলত মানে মানুষের আড্ডা জমে আরকি। তার যে মোড়টা ছিল, ওই মোড়ের থেকে একটু সামনে একটা কবরস্থান আছে, ছোটখাটো একটা কবরস্থান। তো সেই মেহেদি মানে তার সেই যে দোকানটা থেকে তিনি সিগারেট খাইতেন সবসময়, সেই দোকানটার কাছে যখন যান, তিনি সেখানে দেখতে পান যে আসলে সেই দোকানটা বন্ধ। তখন তিনি সেই মোড়টার মধ্যে সেই মানে একটা বাজারই ধরা চলে ছোটখাটো। তিনি সেখানে আরো চারিদিকে একটু খোঁজার চেষ্টা করেন যে আসলে কোনো দোকান কি খোলা আছে কিনা। তখন রাত প্রায় ১০টা, ১০:৩০টার মতো। তখন তিনি দেখতে পান যে আসলে সেখানে কোনো দোকানই খোলা নেই। তখন তিনি ভাবেন যে দূর, এই ১-১.৫ কিলোমিটার হাইটা আসাটাই আমার লস হইল। আর আপনাদের আরেকটা কথা বলে রাখা ভালো যে সেই মেহেদির কাছে একটা লাইট ছিল। লাইট বলতে যে সেটা কিন্তু টর্চ লাইট না। আপনারা হয়তো জেনে থাকবেন বা অনেকে হয়তো দেখছেন যে অনেক মানে অনেক আগে, বেশ কিছুদিন আগে, এটা হয়তো ১২-১৩ সালের ঘটনা। তো তো ওই সময়টাতে একটা মানে লাইটার ছিল যেটা আগুন জ্বলতো, পাশে একটা ছোট্ট লাইটের মতো থাকতো কিন্তু। এটা হয়তো আপনারা অনেকে দেখছেন। তো যাই হোক, সে ওরকম মানে সেই লাইটারের মধ্যেই যে একটা ছোট টর্চ লাইটের মতো, সেটা মানে জ্বালায় তিনি আসছেন। তো সেই লাইটারটা দিয়ে তিনি এদিক সেদিক দেখেন যে আসলে কোনো দোকান খোলা নাই। তখন তিনি ভাবেন যে ফিরে আসবেন।
তো তখন তিনি সেই মোড়ের মধ্যে যখন দাঁড়ান, তিনি দেখতে পান যে সেই মোড়টা দিয়া মানে বেশ কিছু দূর সামনে একটু আলোর মতো দেখা যাইতেছে। রাস্তা সেখানে মূলত আলোর মতো দেখা যাইতেছে। তিনি হয়তো ভাবেন যে ওইখানে হয়তো নতুন কোনো দোকান হইছে, যেহেতু তিনি ঢাকাতেই থাকেন। আর এবার তিনি বাড়িতে গেছেন প্রায় ৩-৪ বছর পরে, মানে কমপক্ষে ৩ বছর তো হবেই। তো তিনি সেই দিকটা হাঁটা শুরু করেন এবং একটা সময় সেখানে যেয়ে পৌঁছান। তো তিনি সেখানে যেয়ে দেখেন যে সেখানে একটা দোকান, সেখানে তারই এলাকার ২ জন বড় ভাই দাঁড়ায় আছে। মূলত তারা মানে পাঞ্জাবি পরতো। তারা হয়তো ওই যে তাবলিগের কাজ করতো, তো এইজন্য তারা পাঞ্জাবি জুব্বা এগুলা পরা এবং মাথায় টুপি আছে। তাই তিনি একটা কাজ করেন, সেই দোকান থেকে একটা সিগারেট নেন, নিয়ে সেই দোকানটার পেছনেই দেখেন যে একটা ফাঁকা জায়গা। তিনি সেই দোকানটার পেছনে চলে যান সে স্মোক করার জন্য। সেই দোকানটার পেছনে যেয়ে তিনি স্মোক করতে থাকেন, মানে প্রায় ১০-১৫ হাত দূরে হবে। যেহেতু তার এলাকার ২ জন বড় ভাই সেখানে আছে, এজন্য তিনি মূলত পেছনে যাওয়া তার। তো তিনি যখন সেখানে যেয়ে স্মোক করতেছিলেন এবং সেই হাতে যে লাইটটা ছিল, যে লাইটারটা, ওই যে ছোট যে লাইটটার কথা আপনাদের একটু আগে বললাম, ওই লাইটটা মানে জ্বালাইতেছেন আবার নিভাইতেছেন, জ্বালাইতেছেন নিভাইতেছেন আর স্মোক করতেছেন। তো হঠাৎ তার মনে হলো যে কিছু একটা মানে ছাপ করে তার সামনে দিয়ে চলে গেল। মানে তার মনে হলো যে তিনি অনুভব করতে পারছেন বাট দেখেন নাই যে কি গেল। তখন তিনি লাইট মেরে এদিক সেদিক দেখতে থাকেন যে আসলে কি গেল তার সামনে দিয়ে। তো যাই হোক, তিনি আশেপাশে দেখেন যে না, আসলে কিছুই না। পরে তিনি আবারও সিগারেট টানতে থাকেন। তো হঠাৎ করে তার মানে মনে হইল যে এরকম আরো কয়েকটা জিনিস তার সামনে দিয়ে ছ্যাঁৎ করে দৌড় দিয়ে চলে গেল। যে আসলে তিনি মানে জাস্ট চোখে দেখলেন না, যে চোখের পলকেই চলে গেল। তো এবার তিনি তার লাইটটা জ্বালিয়ে তিনি আবারও চারিদিকে খুঁজতে থাকেন। তিনি হয়তো ভাবছেন যে শিয়াল হইতে পারে। আর যদিও শিয়াল হইয়া থাকে, সেটা কিন্তু এত দ্রুত সেখান থেকে চলে যাওয়ার কথা না। যতটা দ্রুত মানে গেলে একটা মানুষ চোখেই দেখে না, মানে অনুভব করে শুধু। তো তিনি তখন এইটা ভেবে যে আসলে কি কি গেল, এটা তিনি আরেকবার দেখার জন্য তিনি লাইটটা চারিদিকে মারেন। তো লাইটটা যখন তিনি মানে তার অপর দিকে মারেন, তিনি তো দোকানের পেছনে গেছিলেন, তিনি মানে লাইটটা মারেন পেছন দিকে। তো পেছনে যখন তিনি লাইট মারেন, তখন তিনি দেখতে পান যে তিনি মানে যেই জায়গাটা দাঁড়ায় আছেন, ওইটা একটা কবরস্থানের ভিতরে। মূলত অনেকগুলা সারি সারি কবর। তো তিনি এটা দেখে মানে তার ভেতরটা কেঁপে ওঠে যে আসলে আমি কোথায়। তো তিনি এই ভেবে তখন তিনি সেই লাইটটা আবার সেই দোকানের দিকে আবার মারেন। তো তিনি যখন দোকানের দিকে মারেন, মানে তিনি একদমই অবাক হয়ে যান যে আসলে আমি এটা কি দেখতেছি। তো তিনি যখন সেই দোকানের দিকে লাইটটা মারেন, দেখেন যে সেখানে কোনো দোকান সেখানে নাই। তো এটা দেখে তিনি মারাত্মক ভয় পেয়ে যান এবং তিনি দেখতেছেন যে তার একপাশে সব কবর, তিনি নিজেও দাঁড়ায় আছেন কবরস্থানের ভিতরে। সামনে যে দোকানটা ছিল, যেখানে তার এলাকার ২ জন বড় ভাইকেও তিনি দেখছেন, আরো বেশ ৪-৫ জন লোক, যেহেতু রাতের বেলা ৪-৫ জন লোকও সেখানে ছিল। কিন্তু তিনি এখন লাইট মেরে দেখতেছেন যে সেখানে কোনো ধরনের মানুষজন নাই, কোনো দোকান নাই এবং তিনি একটা কবরের মধ্যে দাঁড়ায় আছেন। ভিউয়ার্স, আপনি একবার নিজে জিনিসটা একবার চিন্তা করে দেখুন যে এরকম ঘটনা আপনার সাথে যদি ঘটে। তো যাই হোক, আমি অন্যদিকে যেতে চাই না, আমি ঘটনার মধ্যেই থাকতে চাই। তখন সেই মেহেদী মানে সেখান থেকে মানে বের হওয়ার চেষ্টা করেন এবং তিনি যখন মানে বাইরের দিকে আসার চেষ্টা করেন, ঠিক তখনই তার মনে হয় যে কে যেন কান্না করতেছে, মানে একটা মেইলি সুরে। তখন তার মানে চারিদিকে তিনি লাইট মারতে থাকেন যে আসলে কে কাঁদে, এটা দেখার জন্য। তো তিনি দেখেন যে আসলে কেউ নেই। তো তিনি সেখান থেকে যখন কয়েক কদম মানে সামনের দিকে এগিয়ে আসেন, তখন যেমন তার মনে হলো যে কান্নার সাউন্ডটা আরো বেড়ে গেল।
তখন তিনি মানে একবার বলে ওঠেন যে আসলে কে কাঁদে, কে এখানে কেউ আছেন, এরকম জিজ্ঞেস করেন তিনি। তো তিনি তখন মানে আশেপাশে লাইট মেরে কিছুই পাচ্ছিলেন না। তো তার একটা পর্যায়ে মনে হয় যে কান্নার শব্দটা উপর থেকে আসতেছে। তখন তিনি সেই তার হাতের ছোট্ট লাইটটা তিনি উপরের দিকে মারেন। উপরের দিকে মেরে তিনি যে দৃশ্যটা দেখেন এটা ছিল খুবই ভয়ঙ্কর, যা দেখার জন্য তিনি একেবারে প্রস্তুত ছিলেন না। তিনি দেখতে পান যে তার থেকে হয়তো কয়েক হাত উপরে একটা মেয়ে সেখানে একটা গাছে, কড়ই গাছ ছিল একটা, সেই কড়ই গাছের সাথে ফাঁসিতে ঝুলে আছে এবং সেইখান থেকে কান্না করতেছে। তো এইটা দেখে মানে তিনি মানে দিক বিদিক ভুলে মানে পরিমরি দৌড় কোথায় যাচ্ছি মানে কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি এটা দেখার সময় নেই, আমি দৌড়াইতেছি মানে পরিমরি দৌড় যেটাকে বলা হয় ওরকম একটা দৌড় সে সেখান থেকে দেয়। তো তার মনে আসছিল যে এতটুকুই যে তিনি সেখান থেকে দৌড়াইতেছিলেন, একটা পর্যায়ে তার আর কিছু মনে নেই। যখন তার জ্ঞান ফিরে তিনি নিজেকে আবিষ্কার করেন যে তার বাসার বিছানায় তিনি শুয়ে আছেন এবং তিনি যখন ওঠেন সবাই তাকে জিজ্ঞেস করে যে তুই কোথায় গেছিলি বা কি হয়েছিল তোর। তখন সে তাদেরকে জিজ্ঞেস করে যে আমি এখানে কিভাবে আসলাম। তখন তার বাড়ির যে সদস্যরা ছিল তারা বলে রাত্র যখন মানে 11টা 11:30টার মতো বেজে যায়, যখন ও বাড়িতে আসতেছিল না মেহেদী, তখন তাকে তারা খুঁজতে বের হয় এবং তারা নাকি তাকে সেই বাজার থেকেও মানে ওই মোড়ের যেই রাস্তাটা ছিল ওই রাস্তা দিয়ে মানে বেশ কিছু দূর সামনে গেলে নাকি একটা জায়গা পড়ে, যে জায়গার এক পাশে শুধু জঙ্গল আরেক পাশে কবরস্থান একটা, সেই জায়গার মধ্যে সেই রাস্তার মানে পাশে তাকে দেখে যে সে পড়ে আছে অজ্ঞান অবস্থায় এবং সেখান থেকে তাকে বাড়িতে নিয়ে আসে। তখন সেই মেহেদীকে জিজ্ঞেস করা হয় যে তুই সেইখানে কেন গেছিলি এত রাতে। তখন সে কোনো জবাব দেয় না, উত্তর দেয় না এবং সে তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলা তাদের সাথে তখন শেয়ার করে নাই। মূলত মানে পরে সে বলে এতটুকুই যে সে ভয় পাইছিল এখানে। পরবর্তীতে কবিরাজ আনা হয় এবং কবিরাজের কাছে তিনি এই ঘটনাগুলা বিস্তারিত খুলে বলেন এবং কবিরাজ বলে যে হয়তো তুমি বেঁচে গেছো, হয়তো তোমার হায়াত আছে তাই তুমি বেঁচে গেছো, নাইলে হয়তো তোমার এরকম যেই পরিস্থিতিতে তুমি পড়ছো তোমার হয়তো অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারতো। কিন্তু তোমার কিন্তু সমস্যা একটা এখনো রয়ে গেছে যে ওই জিনিসটা যেহেতু তোমাকে মারে নাই, শেষ করে নাই, যে জিনিসটার পাল্লায় তুমি পড়ছিলা, সে হয়তো তোমাকে পছন্দ করছে বা সে হয়তো তোমাকে সবসময় বিরক্ত করবে। এটা তুমি জেনে রাখো। তুমি হয়তো সেখান থেকে বেঁচে ফিরে আসছো বলে এই না যে তোমার কোনো ক্ষতি সে করবে না। সে হয়তো তোমাকে ধীরে ধীরে ক্ষতি করবে বা সবসময় ভয় দেখাবে বা ডিস্টার্ব করবে এরকম। তখন সেই কবিরাজ তাকে একটা তাবিজ হাতে বেঁধে দিয়ে যায় এবং বলে যে তুমি কখনো এই তাবিজটা খুলবা না। তখন সে সেই গ্রাম থেকে তার লেখাপড়ার জন্য তিনি আবারও সে ঢাকা শহরে চলে আসেন। তো আপনাদের তো আগেই বলছি একটা কথা যে সে ঢাকা একটা মেসে থাকতেন। তো এশার নামাজের পরে তিনি কোনো একটা চায়ের দোকানে মানে ক্রিকেট খেলা চলতেছিল হয়তো, তখন তিনি ক্রিকেট খেলা দেখেন। তো সেই ক্রিকেট খেলা দেখে তিনি যেই জায়গাটা থাকতেন ওইখান দিয়ে আবার মানে ওই দোকানটা থেকে ওইখানে যেতে হইলে একটা পুকুর পড়ে এবং পুকুরের পাড়ে একটা তাল গাছ এবং কিছু গাছ মানে মোটামুটি কয়েকটা গাছ সেখানে আছে এবং সেই জায়গাটা মোটামুটি একটু নীরব থাকে। তখন সে যখন ওই জায়গাটাতে আসেন তখন তিনি সেখানে আবারও সেই ঝুলন্ত মেয়েটাকে দেখতে পান, যেটাকে তিনি সেই গ্রামে দেখছিলেন এবং কান্নার শব্দ সেই। তো তার কথা হচ্ছে যে মানে
মানে তার বর্ণনা অনুযায়ী যে তিনি দ্বিতীয়বার এই জিনিসটাকে দেখার কারণ হচ্ছে যে তার হাতে যে তাবিজটা কবিরাজ দিছিল, তিনি যখন ঢাকায় আসেন, তার যেই কলেজের যে বন্ধুরা ছিল তারা তাকে মানে বিভিন্ন কথা বলতে থাকে, আরে এই তাবিজ, গ্রাম তো গ্রামেই, মানে এরকম অনেক ধরনের তাকে নিয়ে ঠাট্টা মশকরা করে। এই জন্য তিনি সেই তাবিজটা খুলে ফেলেন এবং তার সাথে এই ঘটনাটা যখন ঘটে তিনি সেখান থেকে মানে জোরে চিৎকার দিয়ে এক দৌড়ে তিনি বাড়িতে চলে যান এবং মেসে তাদের যে বন্ধুরা ছিল আর আরও যারা রুমমেট ছিল তাদের সবাইকে তিনি এই ঘটনাটা বলেন এবং তাকে আবারও সেই গ্রামে পাঠানো হয়। কিন্তু সেই রাত্রে তিনি কিন্তু ঘুমাইতে পারেননি, সারা রাত তার কাছে মনে হইতাছিল যে তার মানে দরজা টোকা দেয় বা জানালা টোকা দেয় এরকম। তো এই ঘটনাটা কিন্তু তার মানে সে তো ফেস করছেই এবং তার সাথে আরও রুমমেট যারা ছিল তারাও ফেস করছে এবং পরের দিন সকালে সবাই তাকে গ্রামে পাঠায় দেয়। পরে সে আইসা সেই কবিরাজের কাছে আবারও তিনি বলেন যে তার সাথে এই ঘটনাগুলো ঘটছে এবং সেই কবিরাজ বলে যে তোমার সেই তাবিজটা খোলা ঠিক হয় নাই। পরবর্তীতে সেই কবিরাজ তাকে ঝাড়ফুঁক করে এবং আরও একটা তাবিজ তাকে দেয়, বলে যে তুমি যাই করো এই তাবিজটা খুলবা না, কমপক্ষে 3 বছর এই তাবিজটা তোমার সাথে রাখতে হইব, খুবই কেয়ারফুল থাকবা। পরবর্তীতে সেই তাবিজটা তার কাছে রাখে 3 বছর। তারপরে তিনি সেই তাবিজটা মানে কোনো এক জায়গায় হয়তো হারায় যায়, তিনি আর এটা সন্ধান আর পান নাই, কিন্তু তারপর থেকে তার সাথে এরকম ঘটনা আর ঘটে নাই। তো ভিউয়ার্স, এই ছিল ঘটনা। যদি আপনাদের সেই মেহেদির ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের এই ঘটনাগুলো তাহলে আমাদের পেজটিতে একটা ফলো দিবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আজকের মতো বিদায়, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।